হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আইওয়াই সংক্রান্ত বিষয় নিয়ে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, যারা এই প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপারে চিকিৎসাধীন তারা আইওয়াই শব্দটার সঙ্গে বিশেষভাবে পরিচিত। তো এটাতে আমরা আজকে আলোচনা করব এর চিকিৎসা পদ্ধতি কি, এতে কতদিনের রেস্টের প্রয়োজন, আর এর খরচ, এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ। যারা যারা এই ব্যাপারে চিকিৎসা করাচ্ছ তারা তারা নিশ্চয়ই জানো, আর ডাক্তারবাবুরা নিশ্চয়ই জানান। তবুও আজ আমরা একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, অনেকেই তো সমস্ত কিছু ডাক্তারকে খুলে বলতে পারে না। ডাক্তারের কাছে অনেক প্রত্যন্ত এলাকা থেকেও লোকজন আসে, বা ডাক্তার হয়তো তাদের পুরোটা বুঝাতে পারে না, যেহেতু মোবাইলটা এখন সকলের হাতের কাছে। তো আমরা যদি এখানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, তো তাদের একটু ইলাবোরেট করে বুঝতে বিস্তারিত সুবিধা হয়। তো সেই জন্য আজকে আমরা এর চিকিৎসা পদ্ধতি কিভাবে হয়, আর তার খরচ কত, আর কেন এই চিকিৎসাটি করা জরুরি, সেই সংক্রান্ত একটু আলোচনা করব। দেখো, আইওয়াই হচ্ছে যারা প্রেগনেন্সি নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তাদের জেনারেলি হয়। তো এটি দু ক্ষেত্রেই হতে পারে, মহিলা এবং পুরুষ দু ক্ষেত্রেই সমস্যার জন্য আইওয়াই করা হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি, মেয়েদের ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুটা শুক্রাণুর সঙ্গে সঠিক সময় যদি ক্লিক করে তাহলে প্রেগনেন্সি সহজেই এসে যায়। এবার যাদের প্রেগনেন্সি সহজে আসছে না, তো তাদের ক্ষেত্রে কি হয়, বারংবার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, আসছে না। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আইওয়াই চিকিৎসার দিকে এগোতে বলে। এটি খুবই সাধারণ একটি চিকিৎসা ব্যবস্থা এবং খরচও খুব একটা নয়। যারা একদম সুস্থ, যাদের কোনো রকম অসুবিধা নেই, তারাও অনেক সময় আইওয়াইয়ের সাহায্য নিয়ে থাকেন। এবার আমরা বলি আইওয়াই ব্যাপারটা কি। আইওয়াই ব্যাপারটা হচ্ছে মেয়েদের যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণু ঠিক একটা আমাদের যে সার্কেল থাকে, যে সেই সার্কেল হচ্ছে যখন আমাদের মেইনলি শরীর খারাপটি হয়, সেই শরীর খারাপ থেকে আমাদের ডে কাউন্ট করা হয়। তার ঠিক কারো 10 দিন পর থেকে, কারো 12 দিন, 15 দিন, 18-19 দিনের মধ্যে ডিম্বাণুটাই সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায়। তারপর সেই ডিম্বাণুটি ফেটে যায় এবং পরবর্তী মাসিক শরীর খারাপের জন্য মেয়েদের শারীরিক পরিস্থিতি নর্মাল হয়ে আবার শারীরিক ভাবে যথারীতি যেমন প্রতি মাসে আমাদের শরীর খারাপ হয় তেমনি হয়ে থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে, মেয়েদের যে ডিম্বাণু থাকে, ঠিক এবার শারীরিক মিলনের ক্ষেত্রে কি সমস্যা হয়, আমরা সবসময় সঠিক সময়টা বুঝতে পারি না। সঠিক সময়টা বুঝতে পারি না, বা সেই যে কোন সময় শারীরিক মিলনটি খুব জরুরি সেটা আমরা বুঝতে পারি না, বা আগে বা পরে হয়ে যায়। তখন হয়তো মেয়েদের ডিম্বাণুটা পরিপক্ক হয়নি, সেই সময় হয়ে গেছে, বা ডিম্বাণুটি ফেটে গেছে তারপরে হয়ে গেছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা ক্লিক করে না। তো ক্ষেত্রে আইওয়াই পদ্ধতির সাহায্য নেওয়া হয়। আইওয়াই পদ্ধতিটির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, মেয়েদের প্রথমে ডিম্বাণুটি চেক করা হয় যে তার ডিম্বাণুটা সম্পূর্ণ সুস্থ কিনা, এবং ডিম্বাণুর পরিমাণ কতটা আছে। যাদের ডিম্বাণুর পরিমাণ কম থাকে, যে সমস্ত মেয়েদের, তারাও এই চিকিৎসা পদ্ধতিতে এসে থাকেন, যাতে সহজে ব্যাপারটা হয়ে যেতে পারে। তো আইওয়াই চিকিৎসাতে প্রথমে ডাক্তারবাবুরা একটা ওষুধ দেন প্রথম মাসে। সেই ওষুধটা হচ্ছে, আমি ওষুধের নামটা বলছি না, ওষুধটা হচ্ছে এমন একটা ওষুধ যেটাতে ডিম্বাণুটি সুস্থ সবল ভাবে যাতে বেড়ে উঠতে পারে, তার একটা ওষুধ। তো প্রথম মাসটা কিছু কিছু মহিলাকে, যাদের ডিম্বাণুর পরিমাণ কম, তাদেরকে দ্বিতীয় মানে 2 মাসের জন্য এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকেন। এবার যাদের নর্মালি আছে তাদের 1 মাসই দেন। দেওয়ার কারণ হচ্ছে এইটাই, যে নর্মালি আছে তবু আমি কেন ওষুধটা খাবো। দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে ডিম্বাণুটা সঠিকভাবে বাড়ে এবং পরিপক্ক হয়, তাহলে ডাক্তারবাবুদের এই কাজটি করতে সুবিধা হয়। তো
ব্যাপারটা হচ্ছে কি, প্রথম মাসে এই ওষুধটা যেমন চলে 1 মাস পুরো চলবে। যেমন শারীরিক শরীর খারাপ, যেমন মাসিক শরীর খারাপটি হয়, তার ঠিক 4 দিনের মাথা থেকে ওষুধটা চালু হয়। এবার পুরো মাস 21 দিন অবধি, 4 দিন থেকে 21 দিন অবধি এই ওষুধটা চলে। তারপর ওষুধটা বন্ধ করে দিতে হয়। তেমনি আবার মাসিক শরীর খারাপ হয়ে যায়, তার পরের মাসে এই চিকিৎসাটা শুরু হয়। চিকিৎসার প্রথম আমার কাছে কিছু রেফারেন্স কাগজ আছে একদম রোগিণীর মুখ থেকে বা তাদের প্রেসক্রিপশন থেকে। তো সেক্ষেত্রে আমি দেখেই বলি, তাহলে এমন একটা ব্যাপার না, খুব সেন্সিটিভ বিষয়, তো সকলের বলতে সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে। এবার দেখো, এই ওষুধটা চালু হওয়ার পর মানে দ্বিতীয় মাসে, প্রথম মাসটা তো পুরো ওষুধ খেয়েছো আর কোনো রকম কিছু নেই। দ্বিতীয় মাসে আসছে কি, ওই ওষুধটা আবার ডে 4 থেকে চালু হলো, মানে শরীর খারাপে 4 দিনের মাথা থেকে ওষুধটা আবার চালু হলো, সেম ওষুধটাই চালু হলো। এইবার যাদের ডিম্বাণুর পরিমাণ একটু কম থাকে, তাদের ডে 9-এ একটা ইনজেকশন পুশ করা হয়, ঠিক আছে, যাতে ডিম্বাণুটা ভালোভাবে বড় হতে পারে। তারপর এটা আরেকটা ইনজেকশন, যাদের তাতেও হয়তো অতটা বাড়েনি, তাদের আরো 5 দিন পর, 10, 11, 12, 13, ডে 13-এ আরো একটা ইনজেকশন পুশ করা হয়। এই ইনজেকশনটাতেও যাতে ডিম্বাণুটা সঠিকভাবে বাড়ে তার জন্য। এরপর আসছে একটা জাস্ট যখন এরপরে একটা ফলিকুলোমেট্রি টেস্ট বলে টেস্ট হয়। টেস্টটা খুব সাধারণ, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, ব্যথা লাগার কোনো ব্যাপার নেই। একটা মনিটর থাকে আর একটা এরকম হাতে ধরার মতন একটা জিনিস থাকে, ছোট হ্যান্ডেল টাইপস বলতে পারো। তো সেইটা দিয়ে মেয়েদের ভার্জাইনাতে প্রবেশ করিয়ে কম্পিউটারে ডাক্তারবাবুরা দেখে থাকেন যে ডিম্বাণু কতটা বেড়েছে, ডিম্বাণুর সাইজ কি আছে, লেফট ওভারিতে বেশি আছে না রাইট ওভারিতে বেশি আছে। তো সেটা দেখে ওনারা সিদ্ধান্ত নেন যে কোন দিন আইওআই চিকিৎসাটি সম্পন্ন হবে। এইবার যাদের ধরো মোটামুটি একটা জায়গা মতন এসে গেছে, মোটামুটি 14-15 এরকম ইয়েতেই আসে সাইজে, সেই রকম একটা জায়গায় যখন এসে থাকেন, তখন আরো একটা ইনজেকশন পুশ করা হয়। এই ইনজেকশনটা দেওয়ার 48 ঘন্টার মাথায় আইবাইটা হয়। এইবার এই ইনজেকশনটা কেন দেওয়া হয়? যাতে ডিম্বাণুটা ওই টাইমে গিয়েই ফাটে। কারণ ডিম্বাণু থেকে, মানে ওই সময় ডিমটা থেকে যদি ওটা ফাটে, ঠিক সেই সময়ই শুক্রাণুটা প্রবেশ করানো হয়, তবেই সেটা ক্লিক করে। এখন ব্যাপার হচ্ছে, ওই ইনজেকশনটা দেওয়ার পর ডাক্তারবাবুরা ডেট দিয়ে দেন যে আইওআইটা কবে হবে। এবার তার আগেও বিভিন্ন সময়, মানে এর মাঝখানে এই যে আমি টাইমটা বললাম, ডে 4 থেকে যে তোমরা ওষুধ খেয়েছো, আর এই ধরো মোটামুটি কারোর ডিম্বাণু যদি তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাহলে একটু আগে হয়, না হলে ডে 17-18 এরকম সময় গিয়েই আইওআইটা হয়। ওই সময়ের মধ্যে ডিমটা বড় হয়ে যায় মোটামুটি, আর সঠিক সময় এসে যায়। সেই সময় এর মাঝখানে অনেকবার ফলিকুলোমেট্রিক করে থাকেন ডাক্তারবাবুরা, 2-3বারই হয়, হয়তো তার বেশি হয় না। এই ফলিকুলোমেট্রিকটা দেখার উদ্দেশ্যই হচ্ছে, এটা ভয়ের কোনো ব্যাপার নেই, আবারও বলছি, কোনো ব্যথা লাগার ব্যাপার নেই, কোনো কিছু নেই। ডাক্তারবাবুরা সেইভাবেই করেন, ডিম্বাণুর সাইজটা যাতে দেখতে পারেন, ডিম্বাণুটা কটা পরিমাণে আছে, কোনটা সাইজ বড় হয়েছে, কোন ওভারিতে কটা আছে, এগুলোই দেখার উদ্দেশ্য এই টেস্টের। আর এবার আসে আইওআইয়ের দিন। আইওআইয়ের দিন, এই যে ইনজেকশনটা নিয়েছো তার 48 ঘন্টার পর আইওআইয়ের দিনটা আসে। সেই দিনকে আরেকবার ফলিকুলোমেট্রিক হয়, যে তোমার ডিমটা পরিপক্ক হয়েছে কিনা, নিষ্কাশনের জন্য রেডি কিনা, সেই দিনটা আরেকবার জাস্ট টেস্টটা করে নিয়ে থাকেন। করার পর ওই দিনটায় কি বলবো, শুক্রাণু যেটা, শুক্রাণুটা প্রবেশ করানো হয়। এবার শুক্রাণুটা কিভাবে প্রবেশ করানো হয়? শুক্রাণুটা প্রবেশ করানো হয়
এরকম একটা বড় সিরিঞ্জ আছে, সিরিঞ্জটা বড় নয়, সিরিঞ্জটা ছোটই, এরকম এইরকম সাইজের, যেমন নর্মাল সিরিঞ্জ হয়। তো সামনে না একটা এরকম লম্বা পাইপ মতন থাকে, পাইপের মতন, যেমন আমরা স্ট্র, ডাবের জল খাই স্ট্র, ওরকম একটা পাইপের মতন থাকে। ওইটা দিয়ে শুক্রাণুটা ওই পুশ করে দেওয়া হয় মেয়েদের শরীরের ভেতর। ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার বেশি না। ব্যথার কোনো ব্যাপার নেই, ব্যথা লাগবে না, কোনো রকম ব্যথার ব্যাপার নেই, ব্যথা লাগে না। ওই প্রবেশ করিয়ে দেওয়া হয়। এইবার যাদের হাজবেন্ডের কোনো রকম প্রবলেম নেই, তাদের কি হয়, তাদের হাজবেন্ডের থেকেই স্পাম কালেক্ট করে নেওয়া হয়, আগে থেকে স্পাম কালেক্ট করে সেই শুক্রাণুটাই প্রবেশ করিয়ে দেওয়া হয়। যেমন আমাদের শারীরিক মিলন হয়, শারীরিক মিলনেও তো শুক্রাণু আর ডিম্বাণুর সংযোগেই এটা তৈরি হয়, ঠিক সেইভাবেই জাস্ট এটা ইনজেকশনের মাধ্যমে সঠিক সময়ে, যখন তোমার ডিম্বাণুটা সম্পূর্ণভাবে তৈরি, ঠিক সেই সময়টায় এই শুক্রাণুটা প্রবেশ করানো হয়, যাতে ব্যাপারটা সংগঠিত হয়ে যায়, মানে তোমার প্রেগনেন্সিটা এসে যায়। এইবার যে সমস্ত পুরুষ মানুষের কিছু শুক্রাণু সংক্রান্ত সমস্যা থাকে কম, বা তাদের কোয়ালিটি খারাপ, বা বিভিন্ন রকম আরো বা শুক্রাণুতে শুক্রাণু পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে ডোনার স্পাম নেওয়া হয়। ডোনার স্পামের ক্ষেত্রে ডাক্তারবাবুদের সাথেই কথা বলতে হয়, ডাক্তারবাবুরাই অ্যারেঞ্জ করে দেন, এবং সঠিক জাস্ট ইনজেকশনের মাধ্যমেই, যেটা বললাম, ইনজেকশনের সামনে এরকম লম্বা পাইপের মতন থাকে, ওইটাই একটা ইনস্ট্রুমেন্ট, ওটা দিয়ে তোমার শরীরে শুক্রাণুটা প্রবেশ করিয়ে দেওয়া হয়। এইবার এবার তারপরে আসি রেস্ট। এবার এটা করে তুমি সহজেই বাড়ি চলে আসতে পারবে, তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমার হয়তো 1 দিন বা 2 দিনের রেস্ট দরকার, একটু দেখো, একটা তো জিনিস একটু সেন্সিটিভ জায়গা, একটু ব্যথা থাকতে পারে, 1 দিন বা 2 দিনের রেস্ট নিতে পারো, তারপরে তোমার সমস্ত চলাফেরা, কাজকর্ম, সমস্ত কিছু নর্মাল, একদম নর্মাল, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার যাদের একটু ধরো কোনো রকম ক্রিটিক্যাল ব্যাপার আছে, তাদেরকে ডাক্তারবাবুরা রেস্ট নিতে বলেন, ঠিক আছে। এবার আসছি চিকিৎসার খরচ। চিকিৎসার খরচ কিরকম? দেখো, ডাক্তারবাবুদের তো একটা ভিজিট থাকেই, সেই বিষয়টায় আসবো না, কারণ ডাক্তারবাবু কাছে একবার ছেড়ে অনেককে 3বার দেখাতে হয়, 3বার ছেড়ে 4বার দেখাতে হয়, কারণ 2বার দেখালেই হয়ে যায়। সব ডাক্তারবাবুদের একটা আলাদা ফিস থাকে, সেই ফিসটার মধ্যে আমি আসছি না। তো এবার আসি বাকি, এই যে মেডিসিনটা 280 থেকে 300 টাকা দাম, যেটা খেতে বলেন। আর ইনজেকশন গুলোর দাম হচ্ছে 800 টাকা, 800 টাকা করে 2বার, ধরো 800 টাকা করে 2বার ইনজেকশনটা আসে। আর এই ফলিকুলোমেট্রিক টেস্ট করতে একবারের জন্যই ডাক্তারবাবুরা জেনারেলি চার্জ করে থাকেন 1000 টাকা ফলিকুলোমেট্রিকের। এবার কোথাও হয়তো 1200 টাকা, কোথাও 1400 টাকা, কোথাও 800 টাকা, এরকম, ঠিক আছে। এবার মোটামুটি একটা রেঞ্জ ধরে নাও। এবার এইটাই হচ্ছে নর্মাল, তোমার খরচ হয়ে গেল, আইওআই খরচ শেষ, আর কোনো খরচ নেই। এবার যাদের ডোনার স্পামের ক্ষেত্রে ওনারা এক্সট্রা 4000 টাকা, 5000 টাকা এরকম নিয়ে থাকেন, যাদের ডোনার স্পামের দরকার আছে। এবার ডোনার স্পাম নিয়ে তাহলে পুরো ব্যাপারটা আসে, ওই ডাক্তারের ভিজিট ধরো 2বার দেখালাম, আমি সেই হিসেব করেই বলছি, তাহলে ওই 15,714 টাকা মতন আসছে, এরকম। কারণ মেডিসিনটা যদি 280 টাকা হয়, দুটো ইনজেকশন 800 800 1600 টাকা, ফলিকুলামেট্রিক করতে একবার 1000 টাকা, আর আইবাই এর দিন টোটাল 8500 টাকা। 8500 টাকার মধ্যে যাদের ডোনার স্পাম দেওয়া, তাদের ক্ষেত্রেই বলছি 8500 টাকা, না হলে ওটা 4500 টাকা মতন হয়। এবার টোটাল নিয়ে, আর ফলিকুলোমেট্রিক হয়ে গেল, আইবাই হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। এবার হওয়ার পর ডাক্তারবাবুরা একটা ওষুধ দেন, একটা কোর্স থাকে, ওই কোর্স একটা ওষুধ খেতে হয় কিছুদিন, কয়েকটা ওষুধ থাকে, সেই ওষুধের খরচ কাছাকাছি 2500 টাকা। তো টোটাল মিলে ওই 15 থেকে 16,000 টাকা। এইবার যাদের ধরো ডাক্তারবাবুরা জেনারেলি বলেন আইওআই এর ক্ষেত্রে
একবার ছেড়ে দুবার ট্রাই করা যেতে পারে, দুবার কি তিনবার ট্রাই করা যেতে পারে। কারণ সময়টা না খুব ইম্পর্টেন্ট, কি তোমার শরীরে ডিম্বাণুটা কখন সম্পূর্ণ রেডি, কোন সময় ঠিকঠাক নিষ্কাশন হচ্ছে, ঠিক সেই সময়ই শুক্রাণুটা প্রবেশ করিয়ে দেওয়ার। কারোর একবারে ক্লিক করে যায়, কারো দুবার তিনবার সময় লাগে। তো জেনারেলি 4-5 বার ডাক্তারবাবুরা এটা করে থাকেন। তো এবার এটা প্রথমবারের কথাটা বললাম, প্রথমবারের খরচ। এবার দ্বিতীয়বার যখন হবে, দ্বিতীয়বার কিন্তু খরচটা অনেকটা কমে যায়। কেন কি, তখন ডাক্তারবাবুরা তোমার যদি বোঝেন যে ওই অত ইঞ্জেকশনের দরকার নেই, ওই দুটো ইঞ্জেকশন, তাহলে ওই জেনারেলি একটাই, যেটা ওই ধরো তোমার ডিম্বাণু সম্পূর্ণ ভালোভাবেই আছে, তাহলে ওই প্রথম যে বার দুটো ইঞ্জেকশন দিয়েছিল, ডে একটা 9-এ আর একটা ডে 13-এ, ওই ইঞ্জেকশন গুলোর আর প্রয়োজন হয় না। শুধুমাত্র ওই ওষুধটাই খেতে হয়, যেটা ডে 4 থেকে চালু হয়েছিল, সেই ওষুধটাই খেতে হয়। আর এটা এসে ডাইরেক্ট ওই যখন ফলিকুলামেট্রিক টেস্টটা হয়, ফলিকুলামেট্রিক টেস্ট করে যদি দেখে তোমার ওভারিতে ডিম্বাণু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, নিষ্কাশনের জন্য রেডি, সমস্ত কিছু, জাস্ট একটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটার দাম ধরে নাও ওই 400 টাকা মতো। আর মেডিসিনস, মানে আইবাই এর খরচটা আর মেডিসিনস। তাহলে দ্বিতীয়বার থেকে খরচ কিরকম হয় বলতো? ওই যে মেডিসিনটা যেটা ডে 4 থেকে চালু হয়েছে, ওটা তো 280 থেকে 300 টাকা প্রথমেই বললাম। এবার ইনজেকশন ধরো ওই যেটা জাস্ট 48 ঘন্টা আগে দেওয়া হয়, ওটা 400 টাকা মতন ওটার দাম আছে, 400 টাকা মতন দাম। আর আফটার যে মেডিসিন, আফটার মেডিসিনটা 2500 টাকার মতন কাছাকাছি। আর আইওয়াই এর ক্ষেত্রে আমি আবারও বলছি, যাদের ডোনার স্পামের দরকার নেই তাদের 4000 টাকায় হয়ে যায়, আর যাদের ডোনার স্পাম দিয়ে তাদের আর 8500 টাকা থেকে 9000 টাকা মতন লাগে। তো আমি ডোনার স্পাম দিয়েই বলছি, এটা তাহলে সেকেন্ড বার থেকে প্রথমবারে যে খরচটা 15,700 কি 800 টাকা মতন হয়েছিল, দ্বিতীয়বারে ওই খরচটা 12,500 13,000-এ নেমে আসে। এবার যদি তোমার ডোনার স্পামের দরকার না থাকে, এর থেকে 4000 টাকা মতন বাদ দিয়ে দাও, তাহলে আরো কমে হয়ে গেল, মানে তখন 10-এর নিচে নেমে যায়। তো এইভাবেই এটা হচ্ছে আইবাই এর খরচ। এবার তাহলে আমি খরচও বললাম, আর বললাম রেস্টের কথাও। রেস্ট খুব বেশি দরকার নেই, তবে তোমার যদি রেস্ট নেওয়ার অপশন থাকে তবে তুমি নিশ্চয়ই রেস্ট নেবে, রেস্ট নেওয়া দরকার। তবে তুমি অফিস যাওয়া, ঘরের কাজ করা, এগুলো নর্মালি করতে পারো প্রথম 2 দিনের পর থেকে। যাদের ক্রিটিক্যাল, ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবে যে তাদের কি করা উচিত। ওষুধগুলো, তারপরে যে ওষুধটা থাকে, ওষুধটা প্রায় 2500 টাকার মতন ওষুধ, সেই ওষুধটা কিন্তু নিয়মিত খাবে। এইবার এটা বোঝা যায় কি করে যে আমার ক্লিক করলো কিনা? বোঝার কোনো উপায় নেই, উপায় একটাই, যে তোমার নেক্সট মান্থে শরীর খারাপ হলো কিনা। যদি তোমার শরীর খারাপ হয়ে যায় তাহলে ক্লিক করেনি, ডাক্তারবাবুর সঙ্গে আবার কনসাল্ট করবে যে আমার শরীর খারাপ হয়ে গেছে, তাহলে আমি আবার কি করব। ডাক্তারবাবুরা যদি আবার ওষুধ চালু করেন, অথবা দুবার করার পর ডাক্তারবাবুরা সাধারণত 1 মাসের গ্যাপ নিয়ে নেন, ডাক্তারবাবুর সাথে কথা বলবে যে কি করা উচিত। এইবার হয়তো একটা গ্যাপটার কারণ হচ্ছে কিছুই না, তোমার শারীরিক কন্ডিশনটা আবার সঠিকভাবে আগের মতন রেডি করা। দেখো, একটা তো ধকল আছে, একটা ইঞ্জেকশন, একটা ওষুধ, এটা একটা শারীরিক ধকল তো হয়। এইবার ব্যাপারটা 10,000 15,000-এর মধ্যেই মিটে যাচ্ছে। এবার 3-4 বার করা হয়ে থাকে, 3-4 বার তোমরা এটা করতে পারো। কারণ কি দেখো, অনেকেরই এরকম সমস্যা থাকে যে দীর্ঘদিন শারীরিক মিলন হচ্ছে, কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই, প্রবলেম নেই ডাক্তারবাবুরা বলেছেন, তাও আমার ব্যাপারটা ক্লিক করছে না, তাও প্রেগন্যান্সি আসছে না। সেক্ষেত্রে এটা খুবই হেল্পফুল একটা মেথড। ঠিক আছে? আর হচ্ছে খরচ তো সেরকম নয়, এটা স্বাভাবিকভাবে একটু জোগাড় করা যায়। আর তবে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ডাক্তারবাবুদের সঙ্গে সবসময় আলোচনা করবে যে কোনো বিষয়, মানে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তোমার খরচ কি লাগবে, তোমার রেস্টের দরকার কিনা। কারণ তোমার প্রত্যেকটা মেয়ের শারীরিক কন্ডিশন আলাদা, তো তার হাজবেন্ডের শারীরিক কন্ডিশন আলাদা, তো আলোচনা করে নেবে। তো আমি এটা একটা মোটামুটি আলোচনা করলাম, যেই আলোচনায় আমরা আইওয়াই, আইওয়াইটা হচ্ছে নর্মাল। এবার আইওয়াই ডি তখনই হয় যখন ডোনার স্পাম নেওয়া হয়, একই জিনিস। ডোনার স্পাম নিলে আইওয়াই ডি,
আর ডোনার স্পার্ম না নিলে আইবাই। ঠিক আছে? তো আইবাই এর আমি খরচ, এর বিশ্রাম বা এর চিকিৎসা পদ্ধতি, এর ব্যথা বেদনা সম্পর্কে আলোচনা করলাম। এটা একটা খুব সাধারণ ভাবে আলোচনা করা একটা খুব সাধারণ বিষয়। দেখো অনেকেই বুঝতে পারে না, ডাক্তারখানায় গিয়ে হয়তো অনেক সময় ছেলেদের ঢুকতে দেয় না, মেয়েরা সঠিকভাবে জিজ্ঞেস করে আসতে পারে না, অনেক প্রত্যন্ত গ্রাম থেকেও তো আসে গো, তারা সেই জন্যই ব্যাপারটা আলোচনা করলাম। এই সংক্রান্ত তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, আর ডাক্তারবাবুদের সঙ্গে খোলাখুলি আলোচনা করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা হিন্দিতে যদি তোমরা तुम लोग चाहते हो कि मैं हिंदी में भी बात कर लूं तो मैं कर सकती हूँ। ঠিক আছে? তো এটা খুবই একটা সাধারণ বিষয়। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমায় অবশ্যই জিজ্ঞেস করো কমেন্ট বক্সে। ধন্যবাদ।